হাই প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে গুড ইভিনিং। দেখো, একটু আগে যেই লাইভ ক্লাসটি আমি শুরু করেছিলাম তাতে ক্যামেরার ক্ষেত্রে একটু প্রবলেম ছিল, তো ক্যামেরা স্টপ হয়ে গেছিল, তাই তোমাদের সম্মুখে আমি ওই লাইভ ক্লাসটি উপস্থাপন করতে পারিনি। তো নতুন করে আমি সেটিং করে তোমাদের এই সম্মুখে 5 মিনিটের মধ্যে আমি তোমাদের সম্মুখে চলে আসলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, তার জন্য আমার কিছু করার নেই, একটু টেকনিক্যাল প্রবলেম ছিল। তো দেখে নিচ্ছি তোমরা যারা আছো এই মুহূর্তে, আমরা চট জলদি আমাকে তোমরা কমেন্ট করো। যে রয়েছে পিয়ালি ঘোষ রয়েছে, ঢোল গোবিন্দ রয়েছে, সোমা মন্ডল রয়েছে, মেরিনা আক্তারি রয়েছে, সোনা ভিসুয়াল জার্নি রয়েছে, তারপরে আব্দুল রাজ্জাক খান রয়েছে, তারপরে এনামুল রয়েছে, তারপরে দেলোয়ার রয়েছে, রোহিত রয়েছে, তারপরে N2K গেমার রয়েছে। ওকে, দেখে নিচ্ছি এই মুহূর্তে তোমরা যারা রয়েছে অবশ্যই তোমাদের সবাইকে গুড ইভিনিং। এখন থেকে আমি শুরু করে দিচ্ছি তোমাদের আজকে লাইভ ক্লাস, অষ্টম দিন মক টেস্ট, অষ্টম দিন মানে 8 ডেজ। তো আজকে তোমাদের মক টেস্ট চলছে, অষ্টম ডে। চলো ঘরে বসে পরীক্ষা দাও। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে তোমরা থাকো না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, ঘরে বসে তোমরা পরীক্ষা দাও। উচ্চ মাধ্যমিক ভূগোল টার্গেট 2025। দেখো, প্র্যাকটিস করো, পরীক্ষা দাও। ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমি দেখে নিচ্ছি আজকে তোমাদের লাইভ ক্লাসে চলছে তোমাদের মক টেস্ট, অষ্টম ডে। চলো দেখে নিচ্ছি। সিনেমার পর্দা খুলে গেল, মুভির পর্দা খুলে গেল। তোমরা চট জলদি কমেন্ট করো। বিট্টু চন্দ্র বলছে প্রেজেন্ট স্যার। ওকে, আমিও প্রেজেন্ট বিট্টু। তারপরে পার্বতী আছো, স্যার স্টার্ট করুন। ওকে, তারপরে আছো UKBS, আই অ্যাম হেয়ার। ওকে, চলো আর্মি আছো, চলো দেখে নিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমেই বলেছিলাম তোমাদের আজকে উচ্চ মাধ্যমিকের কিন্তু দেখো রয়েছে এইচএস, দেখো রয়েছে ঘরে বসে পরীক্ষা দাও, সঙ্গে উত্তর জেনে নাও। টাইম কিন্তু তোমাদের অফুরন্ত, আর সঙ্গে তোমাদের 35 নম্বরের পরীক্ষা, মক টেস্ট, অষ্টম ডে প্লাস ক্লাস। চলো দেখে নিচ্ছি আজকের ক্লাসে তোমাদের রয়েছে, দেখো সঠিক উত্তরটি তোমরা বেছে নাও এবং সকল প্রশ্ন কিন্তু আবশ্যিক। 21টি প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের 21টি কোশ্চেনেরই কিন্তু উত্তর দিতে হবে। তার মধ্যে প্রথম কোশ্চেন রয়েছে, দেখো প্রথম কোশ্চেন রয়েছে ভৌমজলের প্রধান উৎস কি। এক নম্বরে তোমরা কিন্তু বি নাম্বার দিয়ে ফেলেছো। আমি কিন্তু বলবো, অবশ্যই বলবো, কিন্তু তোমরা সবাই কিন্তু উত্তর দিয়ে ফেলেছো। ঠিক আছে, ওকে, প্রেজেন্ট স্যার আর্মি বলছে। চলো এনামুল, উত্তর কিন্তু তোমাদের বি ইজ দা কারেক্ট আনসার, সঠিক উত্তর। তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে। ভৌমজলের প্রধান উৎস হলো আবহিক জল হলো তোমাদের, মানে ভৌমজলের প্রধান উৎস। যারা করেছো তোমরা কিন্তু অবশ্যই 1+ করে নাও। ওকে, তোমাদের হয়েছে সোমা মন্ডল আছো, মুকেশ জয়ন্ত আছো, তারপরে বিশু আছো, তারপরে পবিত্র আছো, রূপক আছো। চলো দেখে নেওয়া যাক পরের কোশ্চেন। দেখো পরের কোশ্চেন রয়েছে, আবহাওয়া বিকার এক ধরনের কোন প্রক্রিয়া, দাগ নাম্বার বলবে। দেখো সাহেব ইসলাম দাগ নাম্বার বলবে, মেরিনা আক্তারি। একটা প্রশ্ন করছি, সবাই উত্তর দিবা। তোমাদের টেস্ট পরীক্ষা কত তারিখে? ওর উত্তরটা তোমরা দিয়ে দাও। পিয়ালি আছো, ওকে, দেখে নিচ্ছি। দেখো আবহাওয়া বিকার এক ধরনের কি বলেছে, অন্তর্জাত প্রক্রিয়া রয়েছে, বহির্জাত প্রক্রিয়া রয়েছে, শীতে মহাজাগতিক প্রক্রিয়া রয়েছে, মনুষ্য সৃষ্ট প্রক্রিয়া রয়েছে। দেখো আবহাওয়া বিকার কোন ধরনের প্রক্রিয়া, দাগ নম্বর বলে তোমরা কিন্তু অনেকে 2-এর সি বললে, দেখে আমি বলে দেব। দেখে নিচ্ছি 2-এর বি। দেখো তোমরা যারা 2-এর বি করেছো তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে, 2-এর বি মানে আবহাওয়া বিকার এক ধরনের বহির্জাত প্রক্রিয়া। যারা বি করেছো তারা কিন্তু 1 নাম্বার পেয়েছো। তোমরা কিন্তু অবশ্যই বহির্জাত প্রক্রিয়া করবে, আবহাওয়া বিকার বহির্জাত বা বাহ্যিক প্রক্রিয়া। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 3-এ কি বলা হয়েছে। দেখো 3-এ বলা হয়েছে যে বাঁধ দ্বারা কোনো দ্বীপ উপকূলের সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলে। দেখো এই কোশ্চেনটি তোমরা পারবে, সমুদ্রের তরঙ্গের কার্য থেকে এই কোশ্চেনটি দিয়েছে। যে বাঁধ মানে কোনো বাঁধ যখন এক বা একাধিক দ্বীপের সঙ্গে যুক্ত থাকে তখন তাকে কি বলা হয়। মানে একটি অংশ থাকবে উপকূলের সঙ্গে যুক্ত, আর একটি অংশ থাকবে এক বা একাধিক দ্বীপের সঙ্গে যখন যুক্ত থাকবে তখন তাকে কি বলা হয়, হুক বলা হয়, তারপরে স্পিড বলা হয়, টম্বল বলা হয়, প্রতিবন্ধক বাঁধ বলা হয়। দেখে নিচ্ছি কে উত্তর দিচ্ছে, সঠিক উত্তরটি কে প্রেজেন্ট করছে, অবশ্যই আমি দেখে নিচ্ছি।
দেখো তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তোমরা অবশ্যই অবশ্যই তোমরাও কিন্তু উত্তর দেবে এবং তোমরাও কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে, অবশ্যই জানিয়ে দেবে প্রিয় শিক্ষার্থীরা। আর ফেসবুক তোমরা যারা দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই মুহূর্তে যারা ইউটিউব থেকে দেখছো তোমরা কিন্তু আমাকে ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিও। আর তোমরা যারা ইউটিউবে যারা এখনো যারা তোমরা সাবস্ক্রাইব কমেন্ট করোনি লাইক করোনি, অবশ্যই তোমরা পারলে সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে, অসংখ্য অসংখ্য শিক্ষার্থী রয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে যাচ্ছ। তো দীনবন্ধু ঘোষ, ওকে 3-এর সি দেখে নিচ্ছি, 3-এর টম্বলো, ইয়েস টম্বলো উত্তর ইজ দ্য কারেক্ট, সি ইজ দ্য কারেক্ট আনসার। অবশ্যই তোমরা কিন্তু 1+ করে নাও, চোখ বন্ধ করে 1+ করে নাও, টম্বলো ইজ দ্য কারেক্ট আনসার, সঠিক বলেছো তোমরা সবাই। পরের কোশ্চেন রয়েছে 4 রয়েছে কি সুন্দরী। তোমরা জানো সুন্দরী এক ধরনের গাছ, এই সুন্দরী গাছ কোন ধরনের উদ্ভিদ? সরি, ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে, জেরোফাইট উদ্ভিদ রয়েছে, তারপরে মেসোফাইট উদ্ভিদ রয়েছে, আর কোনোটাই নয়। প্রিয় শিক্ষার্থীরা চট জলদি বলবে, চারের তোমাদের 3-এর উত্তর সবাই রয়েছে, 4-এর উত্তর দেবে এই মুহূর্তে। তোমরা 24 থেকে 25 জন দেখছো, 4-এর উত্তর আমি চাই, 4-এর উত্তর তোমাদের সবাই রয়েছে 3-এর। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, 4-এর উত্তর দাও, 4-এর উত্তর ম্যানগ্রোভ, জেরোফাইট, মেসোফাইট কোনোটিই নয়, 4-এর এ, ও মাই গড 4-এর এ তোমাদের সবার উত্তর। হ্যাঁ আব্দুল রাজ্জাক খান বলছে এ, পবিত্র এ বললে দেখে নিচ্ছি, N2 কে এ, মুকেশ দেখে নিচ্ছি, আমি বলে দেবো ইয়েস দেখে নিচ্ছি, ম্যানগ্রোভ ইয়েস, ইয়েস ম্যানগ্রোভ ইয়েস, সুন্দরী, গরান, কেওয়া, হোগলা, হেতাল এগুলো কিন্তু সম্পূর্ণ ম্যানগ্রোভ উদ্ভিদ, ঠিক আছে। এগুলোকে কিন্তু লবণাম্ব উদ্ভিদ বলা হয়, ম্যানগ্রোভ উদ্ভিদকে লবণাম্ব উদ্ভিদ বলা হয়, ঠিক আছে। তার মানে সুন্দরী, গরান, কেওয়া, হোগলা, হেতাল এগুলো টোটাল ম্যানগ্রোভ উদ্ভিদ। এই ম্যানগ্রোভ উদ্ভিদ যেখানে জন্মায় একে কিন্তু আবার বলা হয়, তোমরা জানো যে হ্যাঁ দেখো, তার মানে তোমরা যারা এ করেছো এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এ করে নাও, সবাই এ করে নাও এবং 1 নাম্বার তোমরা করে নাও, ঠিক আছে। এরপরে একে কিন্তু আবার লবণাম্বু উদ্ভিদ বলা হয়। পাঁচের বলা হয়েছে ক্ষয়চক্রের যে অবস্থায় ক্ষয়কার্য দ্রুত গতিতে হয়। দেখো তোমরা জানো ক্ষয়কার্যের 3টি পর্যায় রয়েছে, কিন্তু দেখো ক্ষয়চক্রে কিন্তু 3টি পর্যায় রয়েছে। দেখো যৌবন অবস্থা রয়েছে, তারপরে এই যে পরিণত অবস্থা রয়েছে, আর বার্ধক্য অবস্থা রয়েছে। ক্ষয়চক্রের কোন পর্যায় মানে ক্ষয়কার্য দ্রুত গতিতে হয়? যৌবন পর্যায়, পরিণত পর্যায়, বার্ধক্য পর্যায় কোনোটাই নয়। দেখে নিচ্ছি কে কতগুলো আনসার করছে। যৌবন পর্যায়ে তোমরা বেশিরভাগ যৌবন পর্যায়ে করছো, অবশ্যই আমি দেখে নিচ্ছি। যৌবন পর্যায়ে ইয়েস, উত্তর কিন্তু হবে যৌবন পর্যায়ে। দেখো স্বাভাবিক ক্ষয়চক্রে তোমরা জানো উইলিয়াম মারিস ডেভিস ক্ষয়চক্রের, দেখো স্বাভাবিক ক্ষয়চক্রের একদম যৌবন পর্যায়ে মানে ইয়াং স্টেজ, এই ইয়াং স্টেজে কিন্তু ক্ষয়চক্রের কাজ কিন্তু দ্রুত গতিতে হয়। তার মানে এই ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ। এরপরে তোমরা বলো 6 নম্বরের, গম্বুজ গঠনযুক্ত অঞ্চলে কোন প্রকার জলনির্গম প্রণালী সৃষ্টি হয়? বৃক্ষরূপী, বিতে রয়েছে জাপরিরূপী, সিতে অঙ্গুরীয়াকার, ডিতে রয়েছে কেন্দ্রমুখী। দেখো গম্বুজাকৃতি পাহাড় আমি দেখাতে পারছি না এখন, আমি এখানে এঁকে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। 6 কমেন্ট কে করেছে দেখে নিচ্ছি। 6 গ্রিন কি পুরুলিয়া করেছে। 6 ডি আমি দেখে নিচ্ছি, 6 ডি তোমরা অনেকে 6 ডি করেছো। তো দেখো এই কোশ্চেনে তোমরা যারা ভুল করেছো তোমরা কিন্তু মারাত্মক ভুল করেছো, তোমাদের কিন্তু ফাঁসি হওয়া উচিত। হ্যাঁ তোমাদের ফাঁসি হওয়া উচিত যারা এই কোয়েশ্চেনটি যারা ভুল করেছো। দেখো গম্বুজাকৃতি পাহাড় বলতে এই দেখো, এই যে গম্বুজাকৃতি পাহাড়, এই একটি গম্বুজাকৃতি পাহাড় দেখতে পাচ্ছ। তো এই গম্বুজাকৃতি পাহাড় থেকে কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে? এই কোশ্চেনটি তোমরা যারা ভুল করেছো তারা মারাত্মক ভুল করেছো, তোমাদের কোনো ক্ষমা নেই। দেখো এই যে গম্বুজাকৃতি পাহাড় থেকে একটি নদী প্রবাহিত হয়েছে, একটি নদী প্রবাহিত হচ্ছে। তার মানে গম্বুজাকৃতি পাহাড় থেকে কেন্দ্র বিমুখ জলনির্গম, দেখো কেন্দ্র বিমুখ বা কেন্দ্র বহির্মুখী জলনির্গম প্রণালী গড়ে ওঠে। যারা করেছো তোমাদের
যারা ভুল করেছে তোমাদের সবাই ফাঁসি হবে। তার মানে এখানে উত্তর হবে কেন্দ্র 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 বিমুখ। তার মানে গম্বুজাকৃতি অঞ্চলে কেন্দ্রমুখী নয়, এটা কেন্দ্র বিমুখ। এখানে কিন্তু মিস্টেক হয়েছে, ফাঁসি তো আমার হওয়ার কথা, ফাঁসি তো আমার হওয়ার কথা। কেন্দ্র কেন্দ্রমুখী না কেন্দ্র বিমুখ হবে। ঠিক আছে, এখানে বলে দিচ্ছি কেন্দ্র বিমুখ। এখানে একটু মিস্টেক আছে, কেন্দ্র বিমুখ। কেন্দ্র বিমুখ যারা করেছো দেখো 6-এর ডি, তাদের কিন্তু উত্তর হবে কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী। তবে তোমরা আনসারটি কিন্তু সবাই করে নাও, তোমরা আনসারটি সবাই করে নাও। ঠিক আছে, 1 নম্বর নিয়ে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে প্রশমিত মৃত্তিকায় পিএস এর মান কত? প্রশমিত কথার মানে কিন্তু নিরপেক্ষ মৃত্তিকা, সরি, প্রশমিত মৃত্তিকা কথার মানে কিন্তু নিরপেক্ষ মৃত্তিকা। এই নিরপেক্ষ মৃত্তিকায় পিএইচ এর মান 5 রয়েছে, বিতে রয়েছে 6, সিতে রয়েছে 7 আর ডিতে রয়েছে 8। দেখি কে কি পারবে। স্যার আপনি টাইপ মিস্টেক করেছেন দেলোয়ার। হ্যাঁ, আমি ভুল স্বীকার করলাম, আমার টাইপ মিস্টেক হয়েছে, তাই তোমাদের ধরিয়েও দিয়েছি। 7-এর কি হবে দেখে নিচ্ছি। তোমরা 7-এর সবাই করেছো, পিয়ালি, শুভম, তারপরে আইনুর আলী করেছো, সাহেব ইসলাম, তোমরা টুইঙ্কেল, ওকে, শুভম, গ্রিন, তোমাদের সবাই নাম বলতে পারছি না, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তোমরা কিন্তু সবাই সঠিক উত্তর দিয়েছো সি, নিরপেক্ষ মাটি বা নিউট্রাল সয়েল বা নিরপেক্ষ মৃত্তিকার পিএইচ এর মান কিন্তু হবে 7। আর 7-এর কম হলে হবে কিন্তু আম্লিক, 7-এর বেশি হলে কিন্তু হবে ক্ষারকীয়, আর কম হলে হবে আম্লিক, আর 7 হলে হবে নিরপেক্ষ। এটা তোমরা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, যারা করেছো তারা 1+ করে নাও। এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখে নিচ্ছি 8। আটে কে কি করবে দেখে নিচ্ছি। চার্নোর যে মৃত্তিকা দেখা যায় কোথায়? চার্নোর যে মৃত্তিকার কথার মানেই কিন্তু পর্জল মৃত্তিকা বলবো না, পর্জল মৃত্তিকা না, মলিসল মৃত্তিকা। এই মলিসল মৃত্তিকা বা চার্নোর যে মৃত্তিকা ক্রান্তীয় অঞ্চলে দেখা যায়, বিতে মরু অঞ্চলে দেখা যায়, সিতে নাতিশীতোষ্ণ অঞ্চল, ডিতে শুষ্ক অঞ্চলে। দেখে নিচ্ছি মুকেশ, ঢোল গোবিন্দ, বিজয়। স্যার দেরি হয়ে গেল, ওকে। কে বললে কথাটা? বিজয় বর্মন, ওকে। পিয়ালি দেখে নিচ্ছি চট জলদি, 31 জন তোমরা লাইভে আছো। পিয়ালি, টুইঙ্কেল, ওকে। জিৎ মন্ডল 8-এর সি করলে, আমি দেখে নেবো 8-এর সি। ও মাই গড, আমার কিছু বলার নেই। জিৎ, আমি তোমাদের সবার নাম বলতে পারলাম না। সোমা, ওকে। দেখো তোমরা যারা করেছো এখানে, শুভম মন্ডল, তোমরা করেছো নাতিশীতোষ্ণ মন্ডলে কিন্তু চার্নোর যে মৃত্তিকা দেখা যায়। ইয়েস, সি ইজ দ্য কারেক্ট আনসার। তোমাদের উত্তর সঠিক হয়েছে। পরে কোশ্চেনের দিকে যাচ্ছি আমি। 9 কোশ্চেন যাওয়ার আগে আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো তোমরা যারা এখনো পিডিএফ নেওনি, তোমরা অনেকেই পিডিএফ নিয়েছো, যারা এখনো পিডিএফ নেওনি তারা কিন্তু এই পিডিএফ তোমাদের এখন হাতের মুঠোয় রয়েছে। তোমাদের মোবাইলের মধ্যে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে, তোমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ পেয়ে যাবে। পিডিএফ এখন তোমাদের হাতের মুঠোয়, মোবাইলের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে তোমরা পাচ্ছ এই পিডিএফ, সম্পূর্ণ পিডিএফ ভূগোল উচ্চ মাধ্যমিক 2025 এর ফ্রন্ট পেজ। এই দেখো ফ্রন্ট পেজ, এই ফ্রন্ট পেজে তোমরা পাচ্ছ পিডিএফ সম্পূর্ণ। তোমাদের 12টি অধ্যায় রয়েছে, এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন। যারা পিডিএফ নেবে 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তাহলে তোমরা পিডিএফ পেয়ে যাবে। সম্পূর্ণ থাকছে তোমাদের পিডিএফ। এবং পিডিএফ এর মূল্য কত ধার্য করা হয়েছে সেটি আমি অবশ্যই বলবো। দেখো তোমাদের 9 নম্বরে বলেছে শিলা গাত্রে। তোমরা জানো শিলা গাত্রে বা সয়েলে যে গাছ জন্মায় তার নাম কি? দেখো সয়েল, তোমরা জানো, তোমরা যারা পাহাড়ে গেছো কিংবা তোমরা যারা নদীর পাড়ে বিভিন্ন যে পাড়গুলো বাঁধানো হয় শিলা দ্বারা, রক্স দ্বারা, কিংবা কোনো ছোটখাটো যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়ের গাত্রে দেখবে কিছু গাছ জন্মায়, কিছু উদ্ভিদ জন্মায়। সুতরাং শিলা গাত্রে যে গাছ জন্মায় তাকে কি বলে? হ্যালোফাইট বলে, নাকি তাকে মেসোফাইট বলে? সিতে মেসোফাইট বলে, না জেরোফাইট বলে, না লিথোফাইট বলে? কোনটি হবে আমাকে অবশ্যই তোমরা জানিয়ে দাও। শিলা গাত্রে কোন ধরনের উদ্ভিদ জন্মায়? শিলা গাত্রে কোন ধরনের উদ্ভিদ জন্মায় দেখে নিচ্ছি। 9-এর বি, তোমরা 9-এর ডি করেছো, ম্যাক্সিমাম তোমরা 9-এর ডি করেছো। আমি দেখে নিচ্ছি 9-এর ডি। ইয়েস, তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই মুহূর্তে তোমরা যারা দেখছো ডি,
ইয়েস, লিথোফাইট। লিথোফাইট শিলাগাত্রে। দেখো, শিলাগাত্রে যে সমস্ত উদ্ভিদ জন্মায়, ঠিক আছে, শিলাগাত্রে বা যে সমস্ত পাহাড়ে উদ্ভিদগুলো জন্মায় তাকে কিন্তু লিথোফাইট বলে। তোমরা অনেকগুলো উদ্ভিদ এরকম শিলাগাত্রে কিন্তু জন্মায়, ঠিক আছে, এই উদ্ভিদগুলোকে কিন্তু লিথোফাইট বলা হয়। ঠিক আছে, হ্যালোফাইট। হ্যালোফাইট তোমরা জানো লবণম্ব উদ্ভিদকে হ্যালোফাইট বলে, তার মানে এটা হবে না, এটা হবে না। তার মানে বিতে রয়েছে মেসোফাইট। সাধারণ সাধারণ স্থলজ উদ্ভিদকে মেসোফাইট বলে, তার মানে এটাও হবে না। জেরোফাইট, মরু অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাকে জেরোফাইট বলে, এটাও হবে না। তার মানে উত্তর কিন্তু হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার। 10 বলা হয়েছে প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? দেখো, 10-এর বি কৌশিক আর সূত্রধর, 10-এর বি এনামুল, 10-এর বি মুকেশ জয়ন্ত, 10-এর এ বললে আমি বলে দেব 10-এর কি হবে, 10-এর ঢোল গোবিন্দ, দিলওয়ার, 10-এর বি। ইয়েস, 10-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। উত্তর কিন্তু তোমরা যারা করেছো প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি, তোমরা যারা করেছো ক্লোরোফ্লোরোকার্বন হবে না, কেটে দাও। নাইট্রাস অক্সাইড কেটে দাও। তোমরা করেছো যারা মিথেন, কেটে দাও। উত্তর কিন্তু হবে কার্বন ডাই অক্সাইড। প্রধান গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড। যারা করেছো 1+ করে নাও। তার মানে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য 49% দায়ী কিন্তু কার্বন ডাই অক্সাইড। মানে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড কিন্তু মেইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে কার্বন ডাই অক্সাইড হবে প্রধান গ্রিনহাউস গ্যাস। ওকে, যারা করেছো এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমরা করে নাও 11তে বলা হয়েছে ঘন্টা আকৃতি জনসংখ্যা পিরামিড দেখা যায় কোথায়? ভারতে, তারপরে বাংলাদেশে, আমেরিকা যুক্তরাষ্ট্রে, কোনোটি নয়। ঘন্টা আকৃতি আমার দেখে নাও, আমার মাথার ডান দিকে দেখে নাও, এই যে ঘন্টা আকৃতি ঘন্টা, তোমরা মন্দিরে দেখেছো, মন্দিরে যে ঘন্টা থাকে সেই ঘন্টা আকৃতি জনসংখ্যা দেখা যায় কোথায়? এরকম আকৃতি, অথবা এরকম দেখতে পারো, এই যে ঘন্টা আকৃতি, ঠিক আছে, ঘন্টা আকৃতি জনসংখ্যা দেখা যায় কোথায়? আমি দেখে নিচ্ছি। তোমরা যারা বলছো বি, এ, সি, অনেকে বলছো বি2, বলছো সি, আমি বলে দেবো, দেখে নিচ্ছি। ডাক নাম্বার কিন্তু বলবে ঘন্টা আকৃতি জনসংখ্যা দেখা যায়, ইয়েস 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 ইয়েস, দেখে নিচ্ছি আমেরিকা যুক্তরাষ্ট্র। তোমরা যারা করেছো সি ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে এই আমেরিকা যুক্তরাষ্ট্রে ঘন্টা আকৃতি জনসংখ্যা দেখা যায়। তার মানে বাচ্চাদের সংখ্যা মানে 0 থেকে 15 বছরের, কিংবা 15 থেকে 30 বছরের, কিংবা 30 থেকে 60 বছরের প্রায় একই রকম জনসংখ্যা দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। ঠিক আছে, তার মানে উত্তর কিন্তু হবে আমেরিকা যুক্তরাষ্ট্রে ঘন্টা আকৃতি জনসংখ্যা দেখা যায়। মানে জনসংখ্যা পুরো সেম, 15 থেকে 60 বছর জনসংখ্যা প্রায় সেম দেখা যায়। ঠিক আছে, ঘন্টা আকৃতি জনসংখ্যা দেখা যায়। যারা করেছো সি ইজ দ্য কারেক্ট আনসার। 1 নম্বর করে নাও, চোখ বন্ধ করে 1 নম্বর করে নাও। 34 জন দেখছো, মেরিনা আক্তারি, তারপর ঢোল গোবিন্দ, মুকেশ, বিজয়, সজীব, নয়ন কুন্টি, নয়ন কুন্টি, ওকে, মুকেশ। ঠিক আছে, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করছো অনেকে, ধন্যবাদ। এরপরে বলবে 12। দেখো, তোমাদের নাম বলতে না পারলে তোমরা দুঃখ কষ্ট পাবে না। নাম বলতে গেলে কিন্তু অনেকটা লেন্দি হবে, অনেকটা লেট হবে, তাই কষ্ট পাবে না। চোখের সামনে যেগুলো দেখতে পাচ্ছি আমি সেগুলো বলছি, ঠিক আছে। তো দেখে নিচ্ছি তোমাদের 12 লিভিং ফার্মেসি। তোমরা অনেকেই বলে দিয়েছো লিভিং ফার্মেসি, তোমাদের উত্তর ডাবকে বলা হয়। তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে। শ্রীলঙ্কায় লিভিং ফার্মেসি বলা হয় ডাবকে। ঠিক আছে, লিভিং ফার্মেসি বলা হয় ডাবকে, লিভিং ফার্মেসি বলা হয় শ্রীলঙ্কায়। তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে। নাম বললাম না, একজনের নাম বললাম না, সবার উত্তর সঠিক। আর স্বর্গের শিশির শ্রীলঙ্কায় স্বর্গের শিশির বলা হয় ডাবের জলকে। ঠিক আছে, চলো 13 নম্বরে রয়েছে শ্বেত বিপ্লব কথাটি যে উৎপাদনের সঙ্গে যুক্ত। শ্বেত বিপ্লব আমি বলবো, দেখো, হোয়াইট রিভলিউশন কথাটি, এই হোয়াইট রিভলিউশন কথাটি কিসের সঙ্গে যুক্ত? মৎস্য উৎপাদন রয়েছে, তৈলবীজ উৎপাদন রয়েছে, দুগ্ধ রয়েছে, কোনোটি নয়। দেখি 13 সি, ও মাই গড, 13 সি, দেখে নিচ্ছি কে বললো 13 সি, নয়ন। 12 রে বললে, ঠিক আছে নয়ন, 12 রে হবে না, 12 কিন্তু হবে, হ্যাঁ এ হবে, নয়ন ঠিক আছে। 13 বললে ঢোল গোবিন্দ, সি বললে, ঢোল গোবিন্দ, সি, মুকেশ, এনামুল, সোমা, টুইঙ্কেল, বিট্টু,
তারপরে গ্রিন, দিলওয়ার, ঢোলগোবিন্দ, বিজয়, তোমরা যারা যারা করেছো, শুভ রানী, ওরা সরি, শুভ রানী, ওকে, শাহিনুর, শাহিনুর পারভিন, ঠিক আছে। তোমাদের উত্তর, অনেকে তোমরা নতুন আছো, যারা নতুন আছো তোমরা তোমরা পারলে, জিৎ মন্ডল, তোমরা পারলে কিন্তু সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। তোমরা অবশ্যই, তোমাদের জন্যই আমি আছি, তোমাদের জন্য আমি বেঁচে আছি, আর আমার জন্যই তোমরা সাবজেক্টে বেঁচে আছো। যতটা আমি পারার দেওয়ার চেষ্টা করছি। তো তোমাদের কিন্তু দুগ্ধ বিপ্লব আর শ্বেত বিপ্লব বা হোয়াইট রিভলিউশন, দুগ্ধ বিপ্লবের সঙ্গে যুক্ত যারা করেছো তোমরা তোমরা 1+ করে নাও। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো তোমাদের 14 নম্বরে কোশ্চেনটি রয়েছে, নদীর তীরবর্তী অঞ্চলে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে? নদীর তীরবর্তী অঞ্চলে কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে? অবশ্যই কোশ্চেনটি তোমরা পারবে। আর রয়েছে দেখো বিক্ষিপ্ত জনবসতি রয়েছে, রৈখিক জনবসতি রয়েছে, জলবিন্দু বসতি, আর কোনোটিই নয়। তার মানে নদীর তীরবর্তী অঞ্চল, ধরো এই একটি নদী, ঠিক আছে, এই একটি নদী, এই নদীর তীরবর্তী অঞ্চলে, তীরবর্তী কথার মানে এই ধরনের তীরবর্তী অঞ্চলে কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে? কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে? বিট্টু বি বললে, দেখে নিচ্ছি 14 বি বললে রৈখিক জনবসতি, বিট্টু, মুকেশ, শুভম, টুইঙ্কেল, বি বললে, তোমরা সবাই বি বললে, ঠিক আছে। তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে, বি, বি ইজ দা কারেক্ট আনসার। রৈখিক জনবসতি, নদীর তীরবর্তী অঞ্চলে রৈখিক জনবসতি গড়ে ওঠে। যারা করেছে N2K গেমার, বিজয় বর্মন, শাহিনুর পারভিন, বি, উত্তর কিন্তু তোমাদের সঠিক হয়েছে, তোমরা 1+ করে নাও, বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 15তে, কাঁচামালের ওজন ও উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে কি বলা হয়? দেখো, কাঁচামালের ওজন আর উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে কি বলা হয়? দেখো, বাজার সূচক, শিল্প সূচক, দ্রব্য সূচক, মূল্য সূচক। কে পারবে চটজলদি আমাকে বলবে, চটজলদি, চটজলদি দেখে নাও, চটজলদি বলবে। কাঁচামালের ওজন ও উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে কি বলা হয়? দেখে নিচ্ছি। ইয়েস, তোমরা যারা করেছো দেখো, হ্যাঁ, সি, সি যারা করেছো তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে, সি, সি ইজ দা কিন্তু কারেক্ট আনসার, সি ইজ দা কারেক্ট আনসার। ইয়েস, তোমরা 15তে সি করেছো, ঠিক আছে। দ্রব্য সূচক মানে মেটেরিয়াল ইন্ডেক্স, এটাকে বলা হয় ম্যাটেরিয়াল ইন্ডেক্স, MI, ম্যাটেরিয়াল ইন্ডেক্স বা দ্রব্য সূচক। ইয়েস, তোমাদের হয়েছে, যাদের হয়েছে তোমরা 1+ করে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের 16, জীব বৈচিত্র্যের যে শ্রেণীর প্রাণীর বেশি বেশি দেখা যায়। দেখো, পৃথিবীতে জীব বৈচিত্র্যের কোন শ্রেণীর প্রাণী সব থেকে বেশি দেখা যায়? সরীসৃপ রয়েছে, তারপরে কীটপতঙ্গ রয়েছে, শীতে খেচর রয়েছে, স্তন্যপায়ী প্রাণী রয়েছে। পৃথিবীতে পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণে কোন শ্রেণীর প্রাণী দেখা যায়? দেখে নিচ্ছি, সাহেব ইসলাম বলল 16D। তারপরে শুভম, পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি দেখা যায় মহানগর, ঠিক আছে। দেখো, এখানে কিন্তু উত্তর কিন্তু তোমরা যারা করেছো কীটপতঙ্গ, বি, বি করেছো। দেখো, তোমরা যারা বি করেছো 16, সেটি আনসার কিন্তু সঠিক। পৃথিবীতে সব থেকে বেশি দেখা যায় কীটপতঙ্গ, তার মানে বি ইজ দা কারেক্ট আনসার, মাথা রাখবে কিন্তু কীটপতঙ্গ। ওকে, পরে কোশ্চেন দেখে নিচ্ছি তোমাদের, বিশুদ্ধ কাঁচামাল হলো কোনটি? আর লৌহ রয়েছে, তারপরে তুলা রয়েছে, ন্যাপথা রয়েছে, কোনোটিই নয়। কোনটি হবে? এই কোশ্চেনটি অবশ্যই তোমরা পারবে, এই কোশ্চেনটি তোমরা না পারলে তোমাদের ফাঁসি হবে। আমি তোমাদের এক এক করে তোমাদের ফাঁসি দেবো, ঠিক আছে, এই কোশ্চেনে না পারলে। দেখে নিচ্ছি, বিশুদ্ধ কাঁচামাল 17 বলবে শাহিনুর পারভিন, তারপরে সাহেব ইসলাম। তোমরা কিন্তু দেখে নিচ্ছি,
পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি কিন্তু আফ্রিকায়, আফ্রিকার জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। আর দেখে নিচ্ছি শুভম মন্ডল, তোমরা যারা করেছো বি, ইয়েস তোমরা যারা করেছো সোমা, ঠিক আছে, তোমাদের উত্তর কিন্তু সবাই এ বি সি ডি। ইংলিশ মিডিয়াম প্লিজ, নো অনলি বেঙ্গলি মিডিয়াম, এ বি সি ডি অনলি বেঙ্গলি মিডিয়াম, অনলি বেঙ্গলি মিডিয়াম। দেখে নিচ্ছি ইয়েস তোমরা যারা করেছো তুলো, তুলো বা কার্পাস, ঠিক আছে, বিশুদ্ধ কাঁচামাল তুলো বা কার্পাসকে বলা হয়। যারা করেছো বি, বি ইজ দা কারেক্ট আনসার। তোমরা কিন্তু 1+ করে নাও, ঠিক আছে, তার মানে হলো এটি বি। এরপরে রয়েছে তোমাদের 18তে এই কোশ্চেনটা পারবে। তৃতীয় শ্রেণীর কার্যাবলীর সঙ্গে যুক্ত কি? দেখো শিল্প রয়েছে, বাণিজ্য রয়েছে, তারপরে উপদেষ্টা রয়েছে, তারপরে পশুপালন রয়েছে। মানে তৃতীয় শ্রেণীর কার্যাবলীর সঙ্গে যুক্ত কোনটি? মানে এটাকে বলা হয় কি বলবো, টার্সিয়ারি অ্যাক্টিভিটি, ঠিক আছে। তো টার্সিয়ারি অ্যাক্টিভিটি বা তৃতীয় শ্রেণীর কার্যাবলীর সঙ্গে যুক্ত কোনটি? অবশ্যই আমাকে বলবে 18 বলবে। যারা এই মুহূর্তে আছে চটজলদি 18 বলবে, 18। যারা করেছো এই মুহূর্তে ব্যবসা বাণিজ্য, এই ব্যবসা বাণিজ্য হলো তৃতীয় স্তরের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত। শিক্ষকের শিক্ষাদান, পরিবহন, ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং পরিষেবা, এগুলো সবই হলো তৃতীয় পর্যায়ের ক্রিয়াকলাপ। এই পর্যায়ের ক্রিয়াকলাপের সঙ্গে যারা যুক্ত তাদের পিঙ্ক কলার বা গোলাপি পোশাকের শ্রমিক বলা হয়, গোলাপি পোশাকের শ্রমিক বলা হয় পিঙ্ক কলার। ইয়েস তোমাদের উত্তর পিয়ালিয়া, কৌশিক, শুভম, আশিস, মাঝি, ওকে, এনামুল, বিট্টু, ওকে, তোমাদের উত্তর রয়েছে। তারপরে ওয়াসিম আক্তার রয়েছে, সুধারানী ওরাং রয়েছে, ওকে, তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে বি, তোমাদের উত্তর সবাই সঠিক। এরপরে কোশ্চেন আমি দেখে নিচ্ছি, তোমাদের রয়েছে দেখো 19 নম্বরের কোশ্চেনের মধ্যে রয়েছে প্রশান্ত এবং আটলান্টিক সাগরকে যুক্ত করেছে কে? সুয়েজ খাল রয়েছে, গ্র্যান্ড খাল রয়েছে, ইংলিশ চ্যানেল রয়েছে, পানামা খাল রয়েছে। দেখো আমি তোমাদের একদম চিত্র সহ আমি কিন্তু একটু এঁকে দিচ্ছি, দেখো পরে কিন্তু কান্নাকাটি করবে না যে স্যার আমি বুঝতে পারিনি। কান্নাকাটির বালাই একদম নেই, ঠিক আছে, আমি আছি তোমাদের সঙ্গে, কান্নাকাটির বালাই নেই। দেখো পানামা খাল এখানে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কোন খাল? দেখো আমি দেখে দিচ্ছি তোমাদের কোন খাল, এই দেখো পানামা খালকে যুক্ত করেছে কোন খাল? দেখতে পাচ্ছ এদিকে রয়েছে আটলান্টিক মহাসাগর, এদিকে রয়েছে আটলান্টিক মহাসাগর, এদিকে রয়েছে প্রশান্ত মহাসাগর। তার মানে তোমাদের কিন্তু ধরিয়ে দিলাম এটা হবে কিন্তু পানামা খাল, ঠিক আছে। কোথায় গেল পানামা খাল? উত্তর কিন্তু পানামা খাল করবে। তোমরা যারা পানামা খাল করেছো তোমাদের কিন্তু উত্তর সঠিক পানামা খাল, ডি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ সঠিক করেছো তোমরা, ডি ইজ দ্য কারেক্ট আনসার, পানামা খাল। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ। তোমরা কিন্তু 1+ করে নাও, পানামা খাল। এরপরে রয়েছে ছত্তিশগড়ের রাজধানীর নাম কি? তোমরা জানো ছত্তিশগড়ের রাজধানী, এই ছত্তিশগড়ের রাজধানী রয়েছে হায়দ্রাবাদ রয়েছে, ভোপাল রয়েছে, বা ভোপাল, রায়পুর রয়েছে, কোনোটাই নয়। দেখে নিচ্ছি কুড়ির বলবে কিন্তু কুড়ির তোমাদের আইনুর আলী, নয়ন কুন্তি, শুভম, পিয়ালি, শাহিনুর, পারভিন, নয়ন, ওকে। দেখে নিচ্ছি চটজলদি বলবে জিৎ মন্ডল, ডি। আমি বলে দেবো দাগ নাম্বার কিন্তু বলবে 20 সি বললে অনেকেই, সোমা, আব্দুর রাজ্জাক, দেখে নিচ্ছি আশিস মাঝি, শুভম, দেখে নিচ্ছি ওয়াসিম, দেখে নিচ্ছি দেখো তোমাদের ছত্তিশগড়ের রাজধানী একে রায়পুর। যারা সি করেছো সি ইজ দা কারেক্ট আনসার, রায়পুর। মধ্যপ্রদেশের রাজধানী কিন্তু এমপি, এই মধ্যপ্রদেশের রাজধানী কিন্তু ভোপাল, ঠিক আছে। তার মানে এটি ছত্তিশগড়ের রাজধানী কিন্তু রায়পুর, তার মানে সি ইজ দা কারেক্ট আনসার। যাদের হয়েছে তারা কিন্তু 1+ করে নেবে। এরপরে তোমাদের রয়েছে 21 রয়েছে মনুষ্য সৃষ্ট দুর্যোগের উদাহরণ কি? মনুষ্য কথার মানে আগে বুঝো, আগে তোমাদের বুঝতে হবে মনুষ্য কথার মানে মানুষের দ্বারা যে ধরনের দুর্যোগ সৃষ্টি হয় সেই দুর্যোগের উদাহরণ কি? দেখো এখানে রয়েছে বন্যা মানুষের দ্বারা হয়, খরা মানুষের দ্বারা হয়, শীতে পারমাণবিক বিস্ফোরণ মানুষের দ্বারা হয়, সুনামি মানুষের দ্বারা হয়। এই কোশ্চেনটা অবশ্যই পারবে 21-এ তোমরা সি করেছো, দেখে নিচ্ছি পারমাণবিক, ইয়েস
তোমাদের উত্তর সঠিক হয়েছে পারমাণবিক বিস্ফোরণ। এই পারমাণবিক বিস্ফোরণ কিন্তু কি করে বলতো, মানুষের দ্বারা সংঘটিত হয়। তোমাদের সবার আনসার কিন্তু সঠিক হয়েছে, 100-এর মধ্যে 100% তোমাদের সবারই সঠিক উত্তর হয়েছে পারমাণবিক বিস্ফোরণ। তার মানে তোমরা 1 পাচ্ছ। এরপরে থাকছে তোমাদের কিন্তু এসএকিউ। তোমরা কিন্তু দেখো এমসিকিউ মজায় মজায় আনন্দে আনন্দে তোমরা এমসিকিউ করলে, আর যখনই আমি এসএকিউ চলে যাব তোমাদের কিন্তু অনেকেরই ভালো লাগবে না, অনেকের শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা করবে। কিন্তু তোমাদের পরীক্ষার সময়ও কিন্তু মাথায় রেখো, পরীক্ষার সময়ও কিন্তু এসএকিউ করতে হবে। পরীক্ষার সময় এসিকিউ তোমরা এড়িয়ে যেতে পারবে না। আমার এখন তোমাদের লাইভ ক্লাসে আমি এসিকিউ করাবো, সেই এসিকিউ করার ক্ষেত্রে তোমরা অনেকে এড়িয়ে যাবে, লাইভ ক্লাস থেকে তোমরা বেরিয়ে যাবে। তার মানে তোমরা ফাইনাল পরীক্ষা কিন্তু ফাইনাল পরীক্ষা তোমরা কিন্তু এসিকিউ তোমাদের করার দরকার হবে না, তাই তো? যদি দরকার হয় অবশ্যই লাইভ ক্লাসে তোমরা এসিকিউ করার চেষ্টা করো। চলো তোমাদের এসিকিউর মধ্যে কি কি আছে আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, তার আগে একটা কথা বলে দিচ্ছি, দেখো তোমরা যারা পিডিএফ এখনো পাওনি বা এখনো নেওনি, তো তাদের ক্ষেত্রে বলছি এই পিডিএফ এ কি কি আছে। দেখো 2025 সালের সম্পূর্ণ সাজেশন রয়েছে, তারপরে প্রতিটি অধ্যায়ের এমসিকিউর উত্তর সহ রয়েছে, প্রতিটি অধ্যায়ের এসিকিউ উত্তর সহ রয়েছে, প্রতিটি অধ্যায় থেকে 12টি অধ্যায় থেকে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর ইভেন 7 নম্বরের টোটাল যে কোশ্চেনগুলো হয় সেগুলো পাবে আমার পিডিএফ এ। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবে, স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে? লাস্টে কিন্তু রয়েছে 16, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, লাস্টে 16 রয়েছে, পিডিএফ এ তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে। ওকে, আমি যাচ্ছি পরের পরের এসে যাচ্ছি তোমাদের যেটা রয়েছে পরের এসএকিউতে। পরের এসএকিউতে যাচ্ছি আমি, দেখে নাও। হ্যাঁ, পরের এসএকিউ। চলো দেখো এখানে রয়েছে, প্রথমেই আমি দেখতে পাচ্ছি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। বিকল্প কথার মানে হলো তোমরা যদি এই কোশ্চেনটি না পারো তাহলে তোমরা অথবা দিয়ে পরীক্ষার সময় এই কোশ্চেনও লিখতে পারো, মানে দুটি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন তোমরা করলেই হবে। তুহিনা খাতুন বলছো দ্বিতীয় পর্যায়। তুহিনা খাতুন তুমি টেনে দেখো, ভিডিওটি টেনে দেখো, লাইভ কিন্তু অনেক এগিয়ে গেছে, এখন কিন্তু এসিকিউ চলছে। আশিক মাঝি দেখে নিচ্ছি কিন্তু আপনি কিন্তু ঠিক বলেন স্যার, আপনি কিন্তু ঠিক বলেন স্যার। দেখো আমি চেষ্টা করি, আশিস মাজিদ, আমি চেষ্টা করি ঠিক বলার জন্য এবং ঠিক কিছু দেওয়ার জন্য। তুহিনা খাতুন বলছে দ্বিতীয় পর্যায়, তো ওই যে যেটি বললাম, তুহিনা খাতুন বলছে যেটি ওই স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়। ঠিক আছে, আমাকে পরবর্তী পর্যায়ে তোমরা জানিয়ে দিও স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় না তৃতীয় পর্যায়, যেখানে ক্ষয়চক্রের বা ক্ষয়কার্যের হার দ্রুত হয়, ক্ষয়চক্রের হার দ্রুত হয়, সেটি আমাকে জানিয়ে দাও। আমি প্রথম পর্যায়ে বলেছি, এখানে তুহিনা খাতুন বলছে দ্বিতীয় পর্যায়। অবশ্যই আমাকে তোমরা পরে আমাকে রেফারেন্স সহ জানিয়ে দিও। এনামুল বলছে ঘুম আসছে, তাহলে পরীক্ষায় এখন বাজে মাত্র 10টা, এই 10টার সময় যদি ঘুমিয়ে পড়ো বা যদি ঘুম পেয়ে যায় তাহলে পরীক্ষার সময় তোমাদের ঘুমিয়ে থাকতে হবে। নাম্বার কিন্তু এরকম ঘুমিয়ে আসবে, ঘুমিয়ে কিন্তু নাম্বার কখনো আসতে পারে না, কষ্ট করতে হবে তার জন্য। অবশ্যই চলো মোনাডনক দেখো, মোনাডনক অবশ্যই করো। মোনাডনক কাকে বলে দেখে নিচ্ছি, মোনাডনক কাকে বলে অবশ্যই চটজলদি তোমরা বলবে, শর্টে বলবে মোনাডনক কাকে বলে। আমি বলে দিচ্ছি স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়, স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায় বিক্ষিপ্তভাবে যে কঠিন শিলা বা ঢিবি বা পাহাড় যে দাঁড়িয়ে থাকে তাকে মোনাডনক বলে। এক কথায় বলবি, স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে কঠিন শিলা দাঁড়িয়ে থাকে তাকে ঢিবি বলে, তোমরা এক কথায় লিখবে। বিজয় বর্মন বলছে না ঘুমাইনি। ওকে চলো, বাজাদা কাকে বলে? ঠিক আছে, তোমরা কিন্তু উত্তরগুলো বলে যাও, বাজাদা কাকে বলে। দেখো আমি বলে দিচ্ছি, এটা পাহাড়, এটা পাহাড় বলে দিচ্ছি, দেখো এটা পাহাড় বলে দিচ্ছি। এটা কিন্তু রয়েছে দেখো মোনাডনক রয়েছে, হ্যাঁ মোনাডনক রয়েছে, না সরি পেডিমেন্ট রয়েছে, পাহাড় রয়েছে, পেডিমেন্ট রয়েছে, এটা রয়েছে তোমাদের বাজাদা রয়েছে, তারপরে রয়েছে দেখো এটা রয়েছে এটা প্লায়া, এটা প্লায়া, আর এটা রয়েছে বাজাদা, দেখতে পাচ্ছ এটা রয়েছে বাজাদা। তার মানে বাজাদা কাকে বলে? দেখো এটি কিন্তু পাহাড়, এটি কিন্তু পাহাড়, এটি কিন্তু রয়েছে পাহাড়, আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু রয়েছে পেডিমেন্ট, এটি রয়েছে পেডিমেন্ট।
পেডিমেন্ট। আর এটা রয়েছে কি বলতো, বাজাদা, বাজাদা। আর এটা রয়েছে কি কি বলতো, প্লায়া। এটা রয়েছে প্লায়া। তার মানে আমি প্লায়া কাকে বলে বলে দিচ্ছি, দেখো পেডিমেন্টের পরবর্তী পর্যায়, পেডিমেন্টের পরবর্তী পর্যায়ে যে একদম যে সমপ্রায় ভূমি রয়েছে, যেখানে বালি, পলি, কাদা প্রভৃতি জমা হয়ে যে সমতল ভূভাগ তৈরি করে, তাকে বাজাদা বলে। এক কথায় বলবে পেডিমেন্টের পরবর্তী পর্যায়ে যে সমপ্রায় সমভূমি রয়েছে, সেই সমভূমিকে বলা হয় বাজাদা। বাজাদার পরবর্তী পর্যায়ে রয়েছে কিন্তু প্লায়া। ঠিক আছে, উপকূল কাকে বলে, উপকূল কাকে বলে চটজলদি আমাকে বলবে। তুহিনা বলছো আনসার, মেরিনা বলছো ওকে, সোমা মন্ডল বলছো তোমরা আনসার দেওয়ার চেষ্টা করছো, অভিষেক শীল বলছো আমি অ্যাক্টিভ আছি, ওকে অভিষেক শীল, অভিষেক শীল আমার মামা হয়। ওকে মামা, তোমাকে গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম। তুমি GYB7 চ্যানেলের সম্মুখে যে তুমি ক্লাসটি করছো বা তুমি চেষ্টা করছো তুমি এই ক্লাসটি দেখার জন্য বা উত্তর দেওয়ার জন্য, অভিষেক শীল তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কলকাতা থেকে বলছে অভিষেক শীল। ওকে, গুড ইভিনিং অভিষেক শীল এবং মামা। পিয়ালি ঘোষ, সাধারণত সমুদ্র স্থলভাগের সংযোগ স্থলের কে উপকূল বলা হয়। অবশ্যই হয়েছে, অনেকটা অনেকটা হয়েছে। দেখে নিচ্ছি আর কে আছো, অবশ্যই বলো। দেখো আমি বলবো, দেখো যে অঞ্চল বরাবর স্থলভাগ কি করে, যে অঞ্চল বরাবর, তোমরা সমুদ্রে গেছো কিনা আমি জানি না, তোমরা সমুদ্রে গেছো কিনা আমি জানি না, যারা গেছো তারা তোমরা জানো যে দেখো, আমরা জানি কি যে অঞ্চল বরাবর স্থলভাগ, কি বললাম, যে অঞ্চল বরাবর স্থলভাগ সমুদ্রের সঙ্গে যখন মিলিত হয় তখন ওই অঞ্চলটাকে বলা হয় উপকূল। ঠিক আছে, আর স্ট্যাক কাকে বলে তোমরা জানো। দেখো স্ট্যাক কাকে বলে, গুড ইভিনিং স্যার অভিষেক শীল, গুড ইভিনিং। তারপরে প্রদীপ সাহ, ওকে স্যার, এটা আর একবার বলুন, তুমি কোনটার কথা বলছো আমাকে একটু প্রদীপ আমাকে একটু বলে দেবে। ঠিক আছে, আমি তোমাদের পরে আনসার নেওয়ার চেষ্টা করব, লাস্টের দিকে আমি তোমাদের আনসার নেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই প্রদীপ তুমি লাস্টে আমাকে জিজ্ঞাসা করবে, অবশ্যই আমি উত্তর দেব। ঠিক আছে, স্ট্যাক কাকে বলে আমি বলে দিচ্ছি। দেখো সমুদ্রের ক্ষয়, সমুদ্রের ক্ষয়কার্যের ফলে একদম মানে কি বলবো, ব্লু হোল ব্লু হোল যখন ধসে গিয়ে যখন ক্ষয় করে করে যে স্ট্যাক, ক্ষয় করে করে যে ভূভাগ তৈরি করে, তাকে কি বলা হয়, তাকে স্ট্যাক বলা হয়। আবার বলছি, এক কথায় বলবে যে, আমি কি বললাম, এক কথায় বলবে স্ট্যাক কাকে বলে, সমুদ্রের তরঙ্গের আঘাতে ব্লু হোল ব্লু হোলের ছাদ যখন ধসে গিয়ে যে সমুদ্রের মধ্যে যে পাহাড় বা ঢিবি দাঁড়িয়ে থাকে, তাকে স্ট্যাক বলে। দেখো আমি স্ট্যাকটির চিত্র এঁকে দিচ্ছি, দেখো এই চিত্র দেখলে তোমরা কোনোদিনও কিন্তু ভুলবে না, কোনোদিনও কিন্তু ভুলবে না। দেখে নাও এই চিত্রটি। ঠিক আছে, এটাকে বলা হয় কিন্তু গুহা, এটাকে কিন্তু বলা হয় গুহা, এটাকে বলা হয় কিন্তু খিলান, এটাকে বলা হয় কিন্তু দেখো স্ট্যাক, এটাকে বলা হয় স্ট্যাক। ঠিক আছে, সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে এই খিলানের ছাদ যখন ধসে যায়, তখন সমুদ্রের মধ্যে যে ঢিবির মতো যে ভূভাগ তৈরি করে, তাকে স্ট্যাক বলে। আর স্ট্যাক যখন ক্ষয় পেয়ে আরো ছোট হয়ে যায়, তখন তাকে স্ট্যাম্প বলে। ঠিক আছে, এরপরে রয়েছে পরবর্তী নদী কাকে বলে তোমরা চটজলদি বলো, পরবর্তী নদী কাকে বলে তোমরা চটজলদি বলো। চটজলদি বলো, সোমা মন্ডল উত্তর দেওয়ার চেষ্টা করছো, মঞ্জুরা খাতুন সমুদ্র উপকূল উত্তর দেওয়ার চেষ্টা করছো, শোভম মন্ডল উত্তর দেওয়ার চেষ্টা করছো। ওকে, ঠিক আছে, পরবর্তী নদী খিলানে ভেঙ্গে স্ট্যাক সৃষ্টি হয়, শুভম বলছো ওকে। ঠিক আছে, এক কথায় বলবে পরবর্তী নদী কাকে বলে, এই কোশ্চেনই খুবই ভিভিআই কোশ্চেন কিন্তু। পরবর্তী নদী কাকে বলে আমি এখানে লিখে লিখে দিচ্ছি, দেখো যে সকল নদী, আমি লিখে দিচ্ছি, দেখো যে সকল নদী আয়াম বরাবর, কি বললাম, আয়াম বরাবর, যে সকল নদী আয়াম বরাবর, কি বললাম, দেখো আয়াম বরাবর দুর্বল শিলাস্তর, আয়াম বরাবর কি বললাম, দুর্বল শিলা স্তরে
ঠিক আছে, তার মানে যে সকল নদী আয়াম বরাবর দুর্বল শিলাস্তরে দুর্বল শিলাস্তরে অনুসরণ করে প্রবাহিত হয়, অনুসরণ করে প্রবাহিত হয়ে অনুগামী নদীর সঙ্গে মিলিত হয়। ঠিক আছে, অনুসরণ করে অনুগামী 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 নদীর সঙ্গে প্রবাহিত হয় বা মিলিত হয়, তাকে বলা হয় অনুগামী নদীর সমগ্রে। ঠিক আছে, তাকে পরবর্তী নদী বলে। সোমা মণ্ডল বলছো, ঠিক আছে। সাহেব ইসলাম বলছো, ঠিক আছে। পিয়ালি ঘোষ, ওকে, ঠিক আছে। অ্যাটল কাকে বলে? তোমরা জানো অ্যাটল কাকে বলে? দেখো, সমুদ্র থেকে আমি বলে দিচ্ছি, সমুদ্র থেকে কিছুটা দূরে কোনো দ্বীপ কিংবা দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে কিংবা কোনো আগ্নেয়গিরিকে কেন্দ্র করে উপহ্রদকে বেষ্টন করে যখন বৃত্তাকারে কিংবা উপবৃত্তাকারে কিংবা অশ্বক্ষুরাকৃতির মতো যে যে প্রবাল প্রাচীর গড়ে ওঠে তাকে অ্যাটল বলে। এই অ্যাটল দেখতে অনেকটা এরকম, দেখে নাও পরীক্ষা আসলে কিন্তু এরকম তোমরা এঁকে দেবে, এটি কিন্তু অ্যাটল। ঠিক আছে, কোন দ্বীপকে কেন্দ্র করে গড়ে ওঠে, দেখো এগুলো কিন্তু প্রবাল প্রাচীর, দেখেছো এগুলো কিন্তু প্রবাল প্রাচীর। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কিন্তু অ্যাটল। এই যে এটাকে বলা হয় অ্যাটল। ওকে, এরপরে টর কাকে বলে? দেখো, টর কাকে বলে? টর তোমরা অনেকেই জানো। আবহাওয়া বিকারের ফলে তোমরা যারা জানো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে চট জলদি কমেন্ট করে জানিয়ে দাও। দেখো, টর কাকে বলে? আবহাওয়া বিকারের ফলে অনেক সময় যে ইনসেলবার্স রয়েছে, সেই ইনসেলবার্স ক্ষয় পেয়ে যখন আকারে ছোট হয়ে যায়, নিচু হয়ে যায়, সেই ধরনের ভূভাগকে কিন্তু টর বলা হয়। ঠিক আছে, আবার আমি অন্যভাবে তোমাদের বলে দিতে পারি, আবহাওয়া বিকারের ফলে দেখো আবহাওয়া বিকারের ফলে দুর্বল আর শিলাখণ্ড। আমি কি বললাম? আবহাওয়া বিকারের ফলে দেখো দুর্গ আকার, ধরো এটা একটা দুর্গ আকার, দেখে নাও এটা একটা দুর্গ আকার। ওকে, তো আমি বললাম আবহাওয়া বিকারের ফলে কোনো দুর্গ আকার, ঠিক আছে, শিলাগুলো ক্ষয় পেয়ে যখন স্বল্প ঢালযুক্ত দেখো মৃদু ঢালযুক্ত উপরের ভাগটা চ্যাপ্টা মৃদু ঢালযুক্ত যে ভূভাগ তৈরি করে, তখন তাকে টর বলে। তোমরা অন্যভাবে বলতে পারো, আবহাওয়া বিকারের ফলে ইনসেলবার্স ক্ষয় পেয়ে যে মৃদু ঢালযুক্ত উপরের ভাগটা সমতল যে ভূভাগ তৈরি করে তাকে টর বলে। বিহারে এই ধরনের অসংখ্য টর দেখা যায়। এরপরে রয়েছে পুঞ্জক্ষয় কাকে বলে? পুঞ্জক্ষয় N2K, স্যার অ্যাটল কাকে বলে লিখে বলে দিন প্লিজ। দেখো, N2K গেমার, তোমাকে আমি সম্পূর্ণ অ্যাটল, যারা কোনো কোশ্চেন পারবে না তারা লাইভের শেষে, লাইভ যখন আমার বন্ধ হয়ে যাবে তখন তোমরা কিন্তু আমাকে ওখানে কমেন্ট করে দেবে। তার কারণ এখন তোমরা লিখলে, আমি যদি এখন লিখে দেই তাহলে কিন্তু থাকবে না। ঠিক আছে, লাইভ ক্লাসে কিন্তু এই তোমাদের SMS থাকবে না, তোমরা যারা কমেন্ট করছো এগুলো থাকে না। তোমরা লাইভ ক্লাস যখন বন্ধ করে দেবো, লাইভ ক্লাস যখন শেষ হবে, তখন তোমরা কোন কোশ্চেনটি পারবে না তখন তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। আমি ওখানে তোমাদের টাইপ করে ওখানে আমি তোমাদের লিখে দেব এবং বলে দেব। ঠিক আছে, ওখানে আমি টাইপ করে জানিয়ে দেব। তুহিনা খাতুন বলছো উত্তর, সোমা মণ্ডল বলছো উত্তর। ঠিক আছে, উত্তর তোমরা সবাই দিচ্ছ, কিন্তু উত্তর তোমাদের সবারই সঠিক হচ্ছে। আমি বলছি পুঞ্জক্ষয় কাকে বলে। দেখো, আবহাওয়া বিকারের ফলে যে সমস্ত নুড়ি, পলি, বালি, কাকর বা পাথরগুলো যেগুলো পাহাড়ের ঢালে অবস্থান করে এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সেই সমস্ত পুঞ্জীভূত শিলাখণ্ডগুলো যখন পাহাড়ের ঢাল বেয়ে নিচ দিকে নেমে যায়, তখন তাকে পুঞ্জক্ষয় বলে। এক কথায় বলবে, আবহাওয়া বিকারজাত যে সমস্ত পদার্থগুলো পাহাড়ের ঢাল বেয়ে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচ দিকে নেমে আসে, তখন তাকে পুঞ্জক্ষয় বলে বা পুঞ্জিত ক্ষয় বলে। এই পুঞ্জিত ক্ষয় মাধ্যাকর্ষণ শক্তি মেইন ভূমিকা পালন করে। আর এখানে কিন্তু জল বা বৃষ্টির জল পরোক্ষভাবে সাহায্য করে, প্রত্যক্ষভাবে সাহায্য করে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি। এরপরে রয়েছে সহযোগী শিল্প বা অনুসারী শিল্প কাকে বলে? এটি তোমরা পারবে। দেখো, প্রধান শিল্পকে কেন্দ্র করে যখন অসংখ্য ছোট ছোট শিল্প গড়ে ওঠে,
তাকে সহযোগী বা অনুসারী শিল্প বলে। অন্যভাবে বলতে পারো, প্রধান শিল্পকে কেন্দ্র করে তার চারিপাশে যখন ছোট ছোট যে ধরনের শিল্প গড়ে ওঠে তখন তাকে সহযোগী বা অনুসারী শিল্প বলে। যেমন যেমন হলদিয়ায় পেট্রোকেমিক্যাল শিল্পকে কেন্দ্র করে অসংখ্য ছোট ছোট শিল্প গড়ে উঠেছে, সেটি হলো সহযোগী বা অনুসারী শিল্প। যেমন কোনো মোটর গাড়ি নির্মাণ শিল্পকে কেন্দ্র করে যখন অসংখ্য ছোট ছোট শিল্প গড়ে ওঠে তখন সেটা হলো সহযোগী শিল্প। আইসোটোপেন কাকে বলে? আইসোটোপেন কাকে বলে আমি বলে দিচ্ছি। দেখো, যখন আইসোটোপেন তোমরা অনেকেই জানো কিংবা অনেকেই জানো না, ঠিক আছে, তো তোমাদের আমি বলে দেবো। দেখো, আইসোডোপেন এটি কিন্তু শিল্প থেকে দিয়েছে। আইসোটোপেন কাকে বলে? দেখো প্রিয় শিক্ষার্থীরা, আহ আইসোটোপেন দেখো কোনো মানে কোনো শিল্পের, দেখো কাঁচামাল এবং উৎপাদিত পণ্যের, কি বললাম, কাঁচামালের এবং উৎপাদিত পণ্যের যে মোট পরিবহন ব্যয়, সেই মোট পরিবহন ব্যয় রেখাকে কোনো কাল্পনিক রেখা দ্বারা যখন যুক্ত করা হয় তখন তাকে আইসোটোপেন বলে। দুটি জিনিস মাথায় রাখবে, কাঁচামাল এবং উৎপাদিত পণ্য, এই দুটি কথা মাথায় রাখবে। কাঁচামাল এবং উৎপাদিত পণ্যের, ঠিক আছে, মোট পরিবহন কথাটা বলবে, মোট পরিবহন ব্যয় রেখাকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তখন তাকে আইসোডোপেন বলে। আমরা পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছি। দেখো, জনঘনত্ব কাকে বলে? এই কোশ্চেনটি তোমরা কিন্তু সবাই পারবে। সোমা মণ্ডল বলছো অনুসারী শিল্প, ঠিক আছে। প্রিয় শিল্প কেন্দ্র গড়ে ওঠে, শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠে, শুভম বলছো। ওকে, থ্যাংক ইউ। জনঘনত্ব কাকে বলে? এই কোশ্চেনটি তোমরা উত্তর দাও। জনঘনত্ব কাকে বলে? এই কোশ্চেনটির উত্তর দাও। দেখো, এই যে জনঘনত্ব তোমরা জানো জনসংখ্যা থেকে দিয়েছে। দেখো, জনঘনত্ব সোমা মণ্ডল পুরো উত্তর দিয়ে দিয়েছে আইসোটোপেনের। ঠিক আছে, আমি বলে দিচ্ছি জনঘনত্ব কাকে বলে, শুনে নাও। দেখো, কোনো দেশ বা কোনো অঞ্চলের মোট জনসংখ্যাকে মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করে যে অনুপাত বা সংখ্যা পাওয়া যায় তাকে জনঘনত্ব বলে। এক কথায় বলবে, কোনো দেশের মোট জনসংখ্যা এবং মোট জমির অনুপাতকেই বলা হয় জনঘনত্ব। যারা করেছো তোমরা অবশ্যই 1+ করে নেবে। অথবা রয়েছে জলবিন্দু বসতি কাকে বলে? দেখো, জলবিন্দু বসতি ড্রাই সেটেলমেন্ট কাকে বলে? দেখো, আমি বলে দিচ্ছি, শুষ্ক অঞ্চলে বা মরু অঞ্চলে কোনো মরুদ্যানকে কেন্দ্র করে কিংবা কোনো জলাশয়কে কেন্দ্র করে কিংবা কোনো হ্রদকে কেন্দ্র করে কিংবা কোনো টিউবওয়েলকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে ওঠে তাকে জলবিন্দু বসতি বলে। ঠিক আছে, এই ধরনের জনবসতি কোনো পুকুর, লেক কিংবা জলাশয়কে কেন্দ্র করে কিংবা মরুদ্যানকে কেন্দ্র করে এই ধরনের জনবসতি গড়ে ওঠে। এই ধরনের জনবসতি কিন্তু পিণ্ডাকৃতি জনবসতির উদাহরণ। এরপরে রয়েছে, দেখো, তোমাদের পোমাম কালচার। দেখো, ফলের চাষকে তোমরা জানো পোমাম কালচার বলা হয়। ইন্টার কালচার কাকে বলে? ইন্টার কালচার কথার মানে হলো আন্তঃকৃষি। আমি লিখে দিচ্ছি, আন্তঃকৃষি কাকে বলে? দেখো, একই জমিতে আন্তঃকৃষি কি বলতো? একই জমিতে যখন বিভিন্ন সারিতে বিভিন্ন ধরনের যখন শস্যের চাষ করা হয় তখন তাকে কিন্তু আন্তঃকৃষি বলে। বোঝা গেল আমি কি বললাম? কৃষি কাকে বলে? যখন একই জমিতে বিভিন্ন সারিতে যখন বিভিন্ন ধরনের শস্যের চাষ করা হয় তখন তাকে আন্তঃকৃষি বলে। যারা গ্রামে থাকো অনেক জায়গায় দেখা যায়, এই দেখো, এটা আমার জমি, দেখো এটা আমার জমি, দেখতে পাচ্ছ এটা আমার জমি, দেখো দেখে নাও। তো এই জমিতে আমি কি করবো বলতো? এই জমিতে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে এই সারিতে আমি ফুলের চাষ করলাম। এই জমির একই জমি কিন্তু আমার, এই সারিতে আমি ফুলের চাষ করলাম। তারপরে দেখা গেল এই সারিতে আমি গোলাপ ফুলের চাষ করলাম। ঠিক আছে, তো এই সারিতে দেখা গেল আমি পুঁই শাক চাষ করলাম। তার মানে একই জমিতে যখন তুমি বিভিন্ন সারিতে বিভিন্ন ধরনের শস্যের চাষ করবে তখন তাকে আন্তঃকৃষি বলে বা ইন্টার কালচার বলে। সরি,
জাপানের জাপানের কোয়ান্টো সমভূমিতে এই ধরনের ইন্টার কালচার দেখা যায়। ঠিক আছে, তো এই ইন্টার কালচারকে আবার বহু ফসলি কৃষিও বলা হয়। বহু ফসলি বহু ফসলি বহু ফসলি কৃষিকাজও বলা হয়ে থাকে। বোঝা গেল? এই ধরনের কৃষিকে আবার বহু ফসলি কৃষিও বলা হয়ে থাকে। বোঝা গেল? এরপরে রয়েছে তোমাদের হীরক চতুর্ভুজ। হীরক চতুর্ভুজ আশা করি তোমরা এটাও তোমরা পারবে। হীরক চতুর্ভুজ দেখে নিচ্ছি, হীরক চতুর্ভুজ কে কে পারবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। হীরক চতুর্ভুজ কে কে পারবে আমাকে অবশ্যই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও, চট জলদি। হীরক চতুর্ভুজ কে কে পারবে চট জলদি আমাকে কমেন্ট করে দাও। আমি মাঝে একটু ঠিক করে নিচ্ছি। ঠিক আছে, হীরক চতুর্ভুজ তোমরা অবশ্যই, আমি একটু ঠিক করে নিচ্ছি। একটু লাইটে একটু প্রবলেম হচ্ছে। তোমরা কিন্তু হীরক চতুর্ভুজটি অবশ্যই আমাকে বলে দেবে। ঠিক আছে, তো কমপ্লিট কাজ আমার। তো অবশ্যই দেখে নিচ্ছি তোমরা হীরক চতুর্ভুজ কে কে করেছো। ঠিক আছে, দেখে নিচ্ছি হীরক চতুর্ভুজ। তো হীরক চতুর্ভুজ কোথায় গেল? এই যে হীরক চতুর্ভুজ, দেখো তোমাদের এটি কিন্তু রয়েছে, তোমাদের হীরক চতুর্ভুজ। দেখো এই হীরক চতুর্ভুজ তোমরা অনেকেই পারবে কিন্তু। দেখে নাও এই হীরক চতুর্ভুজ। দেখো, দেখে নিচ্ছি স্যার এনএইচ নাম্বার ভ্যালু গেছে। এনএস মানে দেখো, আব্দুর রাজ্জাক খান বলছে এনএস মানে ন্যাশনাল হাইওয়ে 44 ভারতের দীর্ঘতম। আর শোভম বলছো রেলপথ 4টি মহানগরকে যুক্ত করেছে, শোভম মন্ডল। ঠিক আছে, দেখো এখানে তোমরা অনেকেই সঠিক বলেছো। দেখো হীরক চতুর্ভুজ কথার মানে হলো ভারতের ভারতের 4টি প্রধান মেট্রোপলিটন শহর, যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, এই 4টি প্রধান মেট্রোপলিটন শহরকে যে প্রধান রেলপথ দ্বারা যুক্ত করা হয়েছে তাকে হীরক চতুর্ভুজ বলে। দেখো 150 থেকে 200 কিলোমিটার তার গতিবেগ হবে ঘন্টায়। ঠিক আছে, তো এই 4টি ভারতের কলকাতা, দিল্লি, মুম্বাই আর রয়েছে চেন্নাই। তো এই 4টি মহানগরকে যে রেলপথ দ্বারা যুক্ত করা হয়েছে তাকে হীরক চতুর্ভুজ বলে। আর সোনালী চতুর্ভুজ তোমরা জানো, সোনালী চতুর্ভুজ কিন্তু সড়ক পথ। 4টি প্রধান মহানগরকে, এই যে 4টি মহানগরের কথা বললাম, এই 4টি মহানগরকে কিন্তু সড়ক পথ যারা যুক্ত করেছে তাকে বলা হয় সোনালী চতুর্ভুজ। ঠিক আছে, এরপরে রয়েছে শিপিং লেন কি? দেখো শিপিং লেন তোমরা জানো। দেখো শিপিং লেন, দেখো দুটি কথা আসবে, একটি জাহাজ কোম্পানি একটা প্রশ্ন, আর হলো জাহাজ চলাচল, সমুদ্রের মধ্যে দিয়ে যে জাহাজ চলাচল করে সেই জাহাজ চলাচল, সেটি কিন্তু আসবে। তো এখানে দেখো সোমা মণ্ডল বলছে সমুদ্রে যে সুনির্দিষ্ট পথে যাত্রী ও পণ্যবাহী জাহাজ চলাচল করে তাকে শিপিং লেন বলে। ওকে, শিপিং লেন বলে। ঠিক আছে, ওকে, উত্তর তোমার সঠিক হয়েছে। শুভম বলতে ভুলে গেছি স্যার, কেমন আছেন? ওকে শুভম মণ্ডল, আমি ভালো আছি। তুমি তুমি কেমন আছো অবশ্যই জানাবে। আমি মোটামুটি ভালো আছি, একটু কাশি আছে, তো আমার একটু কাশি রয়েছে, কাশিটা আশা করি 2-1 দিনের মধ্যে কভার হয়ে যাবে। তো শুভম মণ্ডল, আশা করি তুমি ভালো আছো। তুহিনা খাতুন, ওকে, অনুসারী শিল্প। ঠিক আছে, শুভম মণ্ডল, যে পথে জাহাজ যাতায়াত করে, ঠিক আছে, জাহাজ চলাচল করে সেই পথগুলোকে শিপিং লেন বলে। আর শিপিং লাইন কিন্তু আলাদা। শিপিং লাইন হলো জাহাজ কোম্পানিগুলোকে শিপিং লাইন বলা হয়। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে কত নয়, জেট বায়ু কাকে বলে? জেট বায়ু বা জেট স্ট্রিম, জেট বায়ু বা জেট স্ট্রিম,
STREM। এই জেট বায়ু বা জেট স্ট্রিম কাকে বলে? দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি আমরা যেখানে বসে আছি ট্রপোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে 9 থেকে 12 কিলোমিটার, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে 9 থেকে 12 কিলোমিটারের মধ্যে পশ্চিম থেকে পূর্ব দিকে দ্রুত গতি সম্পূর্ণ এক ধরনের বায়ু প্রবাহিত হয়, সেই বায়ুকে বলা হয় জেট বায়ু। ঠিক আছে, পশ্চিম থেকে পূর্ব দিকে দ্রুত গতি সম্পূর্ণ এক ধরনের সর্পিল গতিতে দেখো পশ্চিম থেকে পূর্ব দিকে এক ধরনের বায়ু প্রবাহিত হয়, এটি পূর্ব। ঠিক আছে, এটি পশ্চিম। তো এই পশ্চিম থেকে পূর্ব দিকে দ্রুত গতি সম্পূর্ণ এক ধরনের বায়ু প্রবাহিত হয়, তাকে জেট বায়ু বলে, যেটি 9 থেকে 12 কিলোমিটার ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে দেখা যায়। তোমরা রশ্মি তরঙ্গ কিন্তু পারবে। ঠিক আছে, এটি বায়ুমণ্ডল থেকে দিয়েছি। এরপরে রয়েছে 10, বেঙ্গালুরুকে ইলেকট্রনিক শহর বলা হয় কেন? দেখো বেঙ্গালুরুতে বৈদ্যুতিক বেঙ্গালুরুতে ইলেকট্রনিক্সের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করা হয় বেঙ্গালুরু শহরে, তাই বেঙ্গালুরু শহরকে ইলেকট্রনিক শহর বলা হয় বা বৈদ্যুতিক শহর বলা হয়। বেঙ্গালুরুতে প্রচুর পরিমাণে ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরি করা হয়। ভারতবর্ষের মধ্যে একমাত্র শহর রয়েছে যে শহরে বৈদ্যুতিক ইলেকট্রনিক পাখা, ফ্যান, ঘড়ি, লাইট ইত্যাদি তৈরি করা হয়। এই ধরনের, তাই বেঙ্গালুরুকে বৈদ্যুতিক শহর বলা হয়। ভিলাই কি জন্য বিখ্যাত? দেখো তোমরা যারা পারবে, ভিলাই কিন্তু লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। ভারতবর্ষের লৌহ ইস্পাত শিল্পের জন্য ভিলাই বিখ্যাত। এরপরে চলো, তোমাদের রয়েছে ক্রায়ো সংরক্ষণ কাকে বলে? এই ক্রায়ো সংরক্ষণ কথা বলতে গেলে কিন্তু 196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলে আসবে। ঠিক আছে, ক্রায়ো সংরক্ষণ চটজলদি আমাকে বলবে। আর যারা ফেসবুক পেজ থেকে তোমরা দেখছো, তোমাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা দেখছো। ঠিক আছে, দেখে নিচ্ছি তোমরা ফেসবুক পেজ থেকে তোমরা যারা দেখছো। চটজলদি আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও প্রিয় শিক্ষার্থীরা। চটজলদি লেট করবে না। ক্রায়ো সংরক্ষণ কাকে বলে? রেড ডাটা বুক তো তোমরা অনেকেই পারবে। কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। ফেসবুক থেকেও তোমরা অনেকেই দেখছো, আমি ফেসবুকে একটু কমেন্ট করে দিলাম। আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো, আমাকে কিন্তু ফেসবুকে তোমরা একটু করে দিও। ফেসবুক পেজকে তোমরা মানে ফলো করে দিও। তার কারণ ওখান থেকে তোমরা কিন্তু শুধু ক্লাসই পাবে না, সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রোগ্রাম কিন্তু তোমরা ফেসবুকে পেয়ে যাবে। 196 ডিগ্রি সেন্টিগ্রেড তরল পদার্থ সংরক্ষণ করা হয় জীবদের সংশ্লেষের জন্য। ঠিক আছে, স্টাডি মোটিভেশন বললে আর কে বলবে তোমরা চটজলদি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। ক্রায়ো সংরক্ষণ, রেড ডাটা বুক তোমরা জানো, যে সমস্ত জীব রয়েছে, যা উদ্ভিদ বা প্রাণী রয়েছে, যেগুলো দেখে নিচ্ছি কে আছো, চটজলদি আমাকে বলো রেড ডাটা বুক কাকে বলে? চটজলদি বলো। দেখে নিচ্ছি যারা বলছো রেড ডাটা বুক। দেখো, একটি বিরল বা বিপন্ন প্রজাতি প্রাণী, মানে কোনো বিরল মানে বুঝতেই পারছো, কোনো বিরল বা বিপন্ন প্রাণী যেগুলো রয়েছে, উদ্ভিদ এবং যেগুলো ছত্রাক টাইপের রয়েছে, সেগুলো কোনো একটি বইতে বা পুস্তকে যখন লিপিবদ্ধ করা থাকে বা নথিভুক্ত করা থাকে, তখন তাকে রেড ডাটা বুক বলে। দেখো তোমরা যেন IUCN, এই IUCN কিন্তু দেখো, IUCN দ্বারা 1964 সালে এই রেড ডাটা বুক কিন্তু প্রকাশ করা হয় বা নথিভুক্ত করা হয়। IUCN দ্বারা 1964 সালে।
তো এই রেড ডেটা বুক কি করা হয়, বিভিন্ন বিপদগ্রস্ত উদ্ভিদ বা প্রাণীগুলো যেগুলো রয়েছে সেগুলো বিপদগ্রস্ত সেই সমস্ত উদ্ভিদ প্রাণী বা ছত্রাকগুলোকে কি করা হয়, যে বইতে বা পুস্তকে লিপিবদ্ধ করা হয় তাকে কিন্তু রেড ডাটা বুক বলে। ওকে, দেখে নিচ্ছি আর কে কে কমেন্ট করো, চট জলদি আমাকে কমেন্ট করো, দেখে নিচ্ছি তোমাদের কমেন্ট কমেন্ট কমেন্ট। ওকে প্রদীপ, তাড়াতাড়ি করুন না শিল্প। ওকে ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের দেখো জরায়ুস অঙ্কুরোদ্গম কাকে বলে, জরায়ুস অঙ্কুরোদ্গম কাকে বলে। দেখো যে সমস্ত উদ্ভিদ রয়েছে, যে সমস্ত ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে, যে সমস্ত লবণাম্ব উদ্ভিদ রয়েছে, যাদের যাদের বীজের মধ্যেই বিষ, বীজের মধ্যে ধরো একটা বিষ রয়েছে, এই একটা বিষ রয়েছে, ধরো একটা বীজ রয়েছে, এই বীজের মধ্যেই কি হয় বলো তো, অঙ্কুরোদ্গম হয়, এই বীজের মধ্যেই অঙ্কুরোদ্গম হয়। সেই ধরনের তাকে কি বলা হয়, জরায়ুস অঙ্কুরোদ্গম। তার মানে বোঝা গেল যে সমস্ত ম্যানগ্রোভ বা লবণাম্ব উদ্ভিদ রয়েছে, সেই ম্যানগ্রোভ উদ্ভিদের বীজের মধ্যেই কি হয়, অঙ্কুরোদ্গম হয়, অঙ্কুরোদ্গম হয়। সেই ধরনের উদ্ভিদকে জরায়ুস অঙ্কুরোদ্গম বলে, জরায়ুস অঙ্কুরোদ্গম বলে। এক্সাম্পল ম্যানগ্রোভ উদ্ভিদ। এরপর রয়েছে দেখো উদ্ভিদের পুষ্টি মৌল কাকে বলে। দেখো উদ্ভিদের পুষ্টি মৌল কাকে বলে অবশ্যই আমাকে কমেন্ট। পিয়ালি ঘোষ একদম ডিটেলস বলছে, পিয়ালি ঘোষ ডিটেলস বলছে। ওকে দেখে নিচ্ছি। মঞ্জুরা খাতুন, মঞ্জুরা স্যার আপনার বাড়ি কোথায়, আমার বাড়ি কলকাতা, আমার বাড়ি কলকাতা নিয়ার, নিয়ার কলকাতা কল্যাণী। ঠিক আছে, নিয়ার নিয়ার কলকাতা কল্যাণী তোমরা জানো। ব্যারাকপুর রয়েছে, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, অর্থাৎ নিয়ার কলকাতা। ওকে, তো দেখে নিচ্ছি তোমাদের উদ্ভিদের উদ্ভিদের পুষ্টিমূল্য আমাকে একটু চটজলদি বলে দাও, উদ্ভিদের পুষ্টিমূল্য কাকে বলে। ঠিক আছে, উদ্ভিদের পুষ্টিমূল্য এনপিকে, উদ্ভিদের পুষ্টিমূল্য শুভম শর্টে বলে দিয়েছে এনপিকে। উদ্ভিদের পুষ্টিমূল্য কাকে বলে, এনপিকে মানে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম, নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম। দেখে নিচ্ছি দেখো তোমরা যারা করেছো, উদ্ভিদের পুষ্টিমূল্য কাকে বলে, চট জলদি যারা যারা পারবে অবশ্যই কমেন্ট করে, ভুল ভ্রান্তি তোমাদের হতেই পারে। তোমরা জানো দেখো নাইট্রোজেন কি বললাম, সালফার, ফসফরাস, এগুলো কিন্তু উদ্ভিদের গুরুত্বপূর্ণ উপাদান। এগুলোকে বলা হয় উদ্ভিদের পুষ্টি মৌল। ওকে, মানে যে সমস্ত উদ্ভিদ রয়েছে, দেখো তোমরা যারা কমেন্ট করো, যে সমস্ত উদ্ভিদ রয়েছে, যেসব মৌলগুলি, মানে যেসব উদ্ভিদের বৃদ্ধির জন্য যে সমস্ত মৌলগুলি উদ্ভিদের পুষ্টির ক্ষেত্রে বেশি প্রয়োজন, হ্যাঁ সেই সমস্ত দেখো মৌলগুলিকে উদ্ভিদের পুষ্টি মৌল বলে। তার মধ্যে কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, তবে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এনপিকে, একজনে কমেন্ট করেছে এনপিকে, এই এনপিকে বলা হয় অতিমাত্রিক পুষ্টিমূল্য, অতিমাত্রিক পুষ্টিমূল্য। এরপরে রয়েছে তোমাদের ক্যাটেনা, মৃত্তিকার ক্যাটেনা, এটাও তোমরা পারবে, রেঞ্জিনাও পারবে। তারপরে দাবানল তোমরা পারবে, দাবানল যেটি তোমরা জানো, দাবানল যেগুলো মানে যে শুষ্ক অঞ্চলে বনভূমির মধ্যে যে ডালে ডালে, মানে ডালে ডালে ঘর্ষণ লেগে যে অসংখ্য যে বনভূমি পুড়ে যায় তাকে দাবানল বলে। দেখো আমাজন আমাজন নদীর অববাহিকায়, অর্থাৎ আমাজনের যেই জঙ্গল রয়েছে সেই আমাজন জঙ্গলও কিন্তু মাঝে মাঝে দাবানল হয়, মানে দাবানল সৃষ্টি হয়। অর্থাৎ অরণ্যের মধ্যে শুষ্ক অঞ্চলে গাছের ডালপালার সঙ্গে ঘর্ষণ লেগে যে আগুন জ্বলে ওঠে, একের পর এক বনভূমি পুড়ে যায়, তখন তাকে দাবানল বলে। বিপর্যয় কাকে বলে, বিপর্যয় তোমরা পারবে। শুভম শুভম মন্ডল বলছে স্যারের লেখা বইয়ে এগুলো সব আছে, কিনে নাও তাড়াতাড়ি। শুভম কিন্তু আমাকে সাপোর্ট করছে, শুভম মন্ডল বলছে স্যারের বইয়ে এগুলো রয়েছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পিডিএফ যারা নেওনি, পিডিএফ, এই পিডিএফ এর মধ্যে আমার 2025 সালে তোমাদের কথা চিন্তা করে যে পিডিএফ তৈরি করেছি, সেটি প্রথম অধ্যায় থেকে একদম দ্বাদশ অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ তোমাদের এমসিকিউ, এসএকিউ,
তারপরে ব্রড কোশ্চেন, এগুলো উত্তর সহ তোমরা কিন্তু এই আমার সাজেশন পিডিএফ এ তোমরা পেয়ে যাবে। তবে নিতে গেলে তোমরা জানো পে করতে হবে, কিন্তু তোমরা মাথা ঘুরে যাবে। আমার এই পের কথা শুনলে তোমাদের মাথা পুরো 360 ডিগ্রি ঘুরে যাবে। 165 টাকা তোমাদের পে করতে হবে। এখানে কিন্তু হয়তোবা শুভম কিনেছে, তাই শুভম আমাকে বলল জুলিয়াস সরকার কই স্যার বললেন না এসএ কিউ গুলো লিখিত উত্তর দেন। এসএ কিউ গুলো আমার উত্তর কিন্তু দেওয়া আছে, সেগুলো কিন্তু পিডিএফ এ রয়েছে। আর তোমরা যদি এই আজকের লাইভ ক্লাসের কোনো কোয়েশ্চেন বুঝতে যদি তোমাদের প্রবলেম হয়, তবে এই লাইভ ক্লাসের শেষে লাইভ ক্লাস যখন বন্ধ হয়ে যাবে তখন তোমরা আমাকে কমেন্ট করবে। তার কারণ এখন এই কমেন্ট করলে আর কমেন্ট থাকবে না। শুভম পলি বালি কাদার অনুপাতকে বলে। শুভম বলল মৃত্তিকার ক্যাটেনা। তারপরে জুলিয়াস সরকার বলছে স্যার ফ্রি পিডিএফ দিলে ভালো হতো, ফিনান্সিয়াল প্রবলেম আছে। দেখো জুলিয়াস সরকার, আমার এই পিডিএফ তৈরি করতে 2 থেকে 3 মাস সময় লেগেছে। রাত 3টে 4টে পর্যন্ত বসে কিন্তু আমি পিডিএফ তৈরি করেছি, টাইপ করেছি। অনেক কষ্টে কিন্তু আমার শরীর খারাপ হয়ে গেছিল, ইভেন ডাক্তার পর্যন্ত দেখাতে হয়েছিল। এখনো ডাক্তার দেখাতে হয়, তার কারণ অনেক কষ্ট করে এই পিডিএফ তৈরি করতে হয়। তার ন্যূনতম মানে ন্যূনতম তোমরা যদি 165 টাকা পে না করতে পারো, তাহলে আমার কষ্টের কোনো মূল্য থাকবে না। ঠিক আছে, তো এই জন্য আমি সামান্য এই পিডিএফ এর মূল্য আমি তোমাদের ধার্য করেছি 165 টাকা। চলো তোমাদের এরপরে রয়েছে, দেখো বিপর্যয় তোমরা কাকে বলে। বিপর্যয় বলতে তোমরা কি বোঝো? দেখো তোমাদের কিন্তু বিপর্যয় রয়েছে কোন চ্যাপ্টারে, দেখো যেটি রয়েছে তোমাদের মানে মানুষ পরিবেশের মিথস্ক্রিয়া, যেখানে রয়েছে দুর্যোগ ও বিপর্যয়। দেখো বিপর্যয় বলতে কি বোঝো, অথবা দিয়েছি কিন্তু বিপর্যয় কাকে বলে তোমরা অনেকেই জানো এই বিপর্যয় কাকে বলে। ঠিক আছে, এই বিপর্যয় বা ডিজাস্টার, বা তোমরা জানো ডিজাস্টার কথাটা তোমরা জানো, এগুলো কিন্তু সবই আমার ওই পিডিএফ এর মধ্যে তোমরা পেয়ে যাবে। দেখো তোমরা যারা রয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করো, বিপর্যয় কাকে বলে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। দেখো দুর্যোগ যখন প্রাকৃতিক, আমি বলে দিচ্ছি তোমরা অনেকেই কমেন্ট করেছো। দেখো দুর্যোগ যখন প্রাকৃতিক বা সাংস্কৃতিক কারণে প্রচুর পরিমাণে সম্পত্তি বা বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটায় এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রার সাময়িক বা দীর্ঘকালীন ব্যাহত করে, তখন তাকে বিপর্যয় বলে। বোঝা গেল? দেখো বিপর্যয় কি বলতো, দুর্যোগ যখন, তোমরা দুটি জিনিস মাথায় রাখবে, দুর্যোগ ও বিপর্যয়। তা আমি কি বললাম, দুর্যোগ যখন প্রাকৃতিক বা সাংস্কৃতিক কারণে বা মনুষ্য সৃষ্ট কারণে প্রচুর পরিমাণে মানুষের সম্পত্তি হানি, বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে এবং মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা রয়েছে সেই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, সাময়িক বা দীর্ঘকালীন যে ব্যাহত হয়, তখন মানুষের জীবনযাত্রাকে স্তব্ধ করে দিতে পারে, তখন তাকে বিপর্যয় বলে। ঠিক আছে, সুতরাং দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদের 14টি ওখানে এমসিকিউ এসিকিউ হয়ে গেল। তো দেখো এমসিকিউ তোমাদের 21টি হয়ে গেল, আর এসিকিউ দেখো এসিকিউ তোমাদের 14টি করাতে গিয়ে কিন্তু আরো তোমাদের বলা যায় 7টি হয়েছে, মানে কি বলবো 21টি। তোমাদের এসিকিউ গুলো কিন্তু 21টি হয়েছে, মানে অথবা দিয়ে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের জানিয়ে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে প্রিয় শিক্ষার্থীরা। পিয়ালি স্যার আমি নতুন, পিয়ালি ওকে, তোমাকেও কিন্তু অবশ্যই ওয়েলকাম। প্লেয়ার XD007 স্যার আমি নতুন, ওকে ওয়েলকাম GYB7 চ্যানেলে আমার তরফ থেকে এবং সমস্ত শিক্ষার্থীদের তরফ থেকে তোমাকে ওয়েলকাম। আব্দুর রাজ্জাক খান স্যার কত পে করতে হবে এরা একবার বলুন। দেখো পে করতে হবে কিন্তু 165 পে করলে এই একটা পিডিএফ এর মধ্যেই পেয়ে যাবে। তবে আর একটা পেজ তোমাদের আলাদা করে দেব, সেটি হলো ওই সেটা রয়েছে ইনসিটু কনজারভেশন এবং এক্সিটু কনজারভেশনের পার্থক্য, মানে অন্তর্ক্ষেত্রীয় সংরক্ষণ এবং বহির্ক্ষেত্রীয় সংরক্ষণের একটা পার্থক্য, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের বিভিন্ন পর্যায়গুলো ব্যাখ্যা করতে হবে। এই দুটি কোশ্চেন কিন্তু আলাদা পেজে দেবো, আর
বাকি 12টি অধ্যায় একটা পেজই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে 6 চ্যাপ্টার, হ্যাঁ ওটা 6 চ্যাপ্টারে ঠিকই বলেছো। আব্দুল রাজ্জাক খান, শুভম, 1 লক্ষের বেশি, ওকে সেটাও হবে। দুর্যোগের ফলাফল হলো বিপর্যয়, ইয়েস সেটা হবে। জুলিয়াস সরকার বলতে দুর্যোগের ফলাফল হলো বিপর্যয়, ইয়েস। দুর্যোগ হলো একটা ক্ষণিকের অবস্থা, দুর্যোগ হলো একটা ক্ষণিকের অবস্থা, আর বিপর্যয় হলো দীর্ঘকালীন অবস্থা। দুর্যোগ এবং বিপর্যয়ের একটা পার্থক্য রয়েছে, সেই পার্থক্যের মধ্যে কিন্তু দিয়েছি। দুর্যোগ হলো ক্ষণিক অবস্থা আর বিপর্যয় হলো দীর্ঘ সময়ের অবস্থা। বলছি স্যার আপনার বইটা দেখি কেমন কেমন। দেখো আমার পিডিএফ, তোমরা কিন্তু এবার বই প্রকাশ করিনি, তার কারণ বইতে দেখো বই প্রকাশ করিনি, তার কারণ বই প্রকাশ করতে গেলে অনেক হ্যাপা রয়েছে, তাই তোমরা পিডিএফ এর মধ্যেই পেয়ে যাবে। আমি যে বইটি তোমাদের প্রকাশ করার কথা ছিল সেই বইতে যা রয়েছে এই পিডিএফ এ তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে ওয়াসিম আক্তার। আর তোমাদের কিছু মূল্যবান কথা থাকলে অবশ্যই আমাকে জানিয়ে দাও, আমি ক্লাসটি এক্ষুনি শেষ করব। স্যার আপনার নাম্বারটি দেন, রাখো আমার নাম্বারটি লিখে নাও, দেখো 789040 আবার 4016, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। আব্দুল রাজ্জাক খান, ওকে। সিবি টু ফিটনেস বলছে যখন দুর্যোগ ভয়াবহ রূপ নেয়, ইয়েস হবে, শর্ট করে বলেছো। সোমা তো বিশাল বড় করে বলেছে। স্যার পিডিএফটা কতগুলো পেজ আছে? দেখো পিডিএফ এ পেজগুলো রয়েছে, দেখো তুমি বোথ সাইড বললে কিন্তু 40 পেজ, বোথ সাইড বললে 40 পেজ, আর যদি পিডিএফ এর দুই সাইড বলো তাহলে 80 পেজ, তাহলে 80 পেজ। তার মানে দেখো একটা এই যে ধরো একটা পিডিএফ, এ একটা পেজ, এ একটা পেজ, দুটো পেজ। তো এই দুটো পেজ মিলে কিন্তু রয়েছে, দুটি পেজ মিলে এর পেছনের পেজ আর সামনের পেজ মিলে হবে, দেখো তখন হবে 40টি পেজ, 40, আর বোথ সাইড নিয়ে হবে 80টি। সিঙ্গেল হলে হবে 80টি, আর বোথ সাইড মিলে হলো 40টি। স্যার একটু বলবেন পিডিএফটা কতগুলো পেজ আছে? আমি বললাম N2K গেমার। আর তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই আমাকে বলতে পারো। আর যারা ফেসবুকে তোমরা দেখছো, তোমরা ফেসবুক পেজে তোমরা যারা দেখছো তোমরা বলতে পারো। দেখে নিচ্ছি কে কে আছো। আর কিছু জিজ্ঞাসা করলে বলো, আমি তোমাদের 1.5 থেকে 2 মিনিট টাইম দিচ্ছি, ঠিক আছে, তারপরে আমি লাইভ ক্লাসটি এন্ড করব। দেখো N2K গেমার আজ পর্যন্ত যারা আমার পিডিএফ নিয়েছে তারা কিন্তু কখনো আঙ্গুল তুলতে পারেনি, ঠিক আছে, অর্থাৎ তাদের পিডিএফ সম্পর্কে কোনো অভিযোগ নেই। তোমরা সম্পূর্ণ পাবে টাইপ করা, সাজিয়ে গুছিয়ে, প্রথম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত। স্যার আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো নিয়ার কলকাতা, অর্থাৎ কল্যাণী। আমি বলেছিলাম ব্যারাকপুর, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা, তারপরে রয়েছে কৃষ্ণনগর, এই লাইনে আমার বাড়ি, অর্থাৎ কল্যাণীতে। তারপরে মেরিনা আক্তারি বললাম তো, কি বললে মেরিনা আক্তারি? মেরিনা আক্তারি কি বললে দেখি তো আগে, মেরিনা আক্তারি তো কিছু দেখতে পাচ্ছি না। নাম কি স্যার? আমার নাম মেরিনা আক্তারি বলছে, আমার নাম মেরিনা আক্তারি, আমার নাম হলো শঙ্কর মজুমদার, শঙ্কর মজুমদার, এস এম মানে শঙ্কর, শঙ্কর, মজুমদার, শঙ্কর মজুমদার, ওকে। আর তোমরা যারা যারা দেখছো অবশ্যই তোমরা আমাকে এই লাইভের শেষে লাইভ এখনই আমি ভিডিওর লাইভ আমি এন্ড করব, অবশ্যই তোমরা তোমাদের কোনো কোশ্চেন থাকলেও আমাকে জানিয়ে দেবে। হ্যাঁ আমি অফলাইনে টিউশন করাই, জুলিয়াস সরকার, আমি অফলাইনে টিউশন করি দীর্ঘদিন ধরে, এবং আমার কোচিং সেন্টার আছে, এবং টিউশন ব্যাচ আছে, এবং কোচিং সেন্টার আছে, সবই রয়েছে আমার 11-12, ওকে। তো অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট সেকশন অবশ্যই জানিয়ে দাও। আর ফেসবুক থেকে তোমরা যারা দেখছো, ইউটিউব থেকে তোমরা যারা দেখছো, তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে
কমেন্ট মানে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও। আর 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 কি বলবো তোমাদের, আমার আর কিছু বলার নেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের পরবর্তী পর্যায়ে, হ্যাঁ, পিডিএফ পেজ কতগুলো আমি বলে দিয়েছি। আর তোমাদের পরবর্তী ক্লাস হবে আজকে তো তোমাদের ক্লাস হলো উচ্চ মাধ্যমিক শনিবার, ঠিক আছে, আর বৃহস্পতিবার রাত 9টায় তোমাদের ক্লাস হবে। ভালো থেকো আর সবাই সুস্থ থেকো। স্যার পিডিএফটা দিন, স্যার পিডিএফটা অবশ্যই দেবো। এসকেজে এটা স্ক্রিনশট দিয়ে দাও। এই স্ক্রিনশট দিয়ে তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। হ্যাঁ, এবং হোয়াটসঅ্যাপে তোমরা হোয়াটসঅ্যাপ করে দিও। ঠিক আছে, ভালো থেকো। আবার দেখা হচ্ছে আগামী আগামী বৃহস্পতিবার রাত 9টায়। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা চালিয়ে যাও, একদম ফাঁকি দেবে না। তার কারণ ফাইনাল পরীক্ষা তোমাদের ভালো রেজাল্ট করতে হবে। 90 অ্যাভাব তোমাদের রেজাল্ট করতে হবে, না হলে কিন্তু ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমাদের চাপ তৈরি হয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সবাইকে গুড নাইট, টাটা।